25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পর 11 দিন বন্ধ ছিল ভবনটি। ক্ষতিগ্রস্ত 6, 7, 8 ও 9 তলা ছাড়া নিচের 5টি তলায় রোববার কাজ শুরু করে মন্ত্রণালয়গুলো। কাজ শুরু করার আগে ধোয়া মোছার কাজ হয় নিচের তলাগুলোতে। উপরের তলার আগুনের ছাই, ভাঙা কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব তলায়। এখনও কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটার কানেকশন। আমাদের ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটারগুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করেছি, যেহেতু আমাদের আগে কিছুদিন কাজ করা হয় নাই, তো আজকে একটু কাজের চাপও বেশি। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব জানান 5 তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোতেও কাজ শুরুর আশা তার। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে অফিস করতে পারবে, আর উপরেরটা আমরা শুরু করবো কাজ 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। 1-2 দিনের দেশে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। আগুনে প্রায় শতভাগ পুড়ে গেছে শ্রম সচিবের রুম। কতগুলো নথি পুড়েছে তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সচিব। ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনো আসলে ওখানে ঢোকা যাচ্ছে না। তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে অগ্নি দুর্ঘটনার প্রমাণ মিললেও শতভাগ নিশ্চিত হতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছে আলামত। 2 সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন পাওয়ার আশায় কর্মকর্তারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় 4টি মামলা করেন এক ব্যবসায়ী। বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও 19 বছরেও শেষ হয়নি বিচার। অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের পর 23 অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে রোববার তা খারিজ করে আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এফআইআর এর তার নামও ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে 82টি। এর মধ্যে গত 5 মাসে 64টি থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন মামলা রয়েছে 18টি, এর মধ্যে সাজাপ্রাপ্ত মামলা 3টি। এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন, বাকি মামলা থেকে আইনি পথেই মুক্ত হবেন তিনি, ফিরবেন সময় সুযোগ বুঝেই। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রবিবার এক জরুরি সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম গ্লোবাল ইসলামী, SIBL, ICB ইসলামিক ও ইউনিয়ন ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। সভা শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় যাওয়া 6 বেসরকারি ব্যাংকে ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রেখে অডিট হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনো বিতর্ক যাতে না ওঠে সেজন্য 6 ব্যাংকের এমডিদের 3 মাসের ছুটিতে পাঠানো হয়েছে। আর অন্য যারা বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন তারা তাদের ব্যাপারে যখন যে কেউ যখন দায়ী হিসেবে প্রমাণিত হবে, প্রমাণ ছাড়া তো কারোর ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারবেন না, আর নির্দোষ কারোর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। বিসিবি এখন দুর্ব্যবহার ইস্যুতে খবরের শিরোনামে। দিন কয়েক আগে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সচিব বিসিবি সভাপতির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে খবর প্রকাশ হয়। এবার বিসিবি সভাপতির বিরুদ্ধেও
একই অভিযোগ আনলেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সে কারণে বিপিএল সিলেটে আসলেও পিছু ছাড়ছে না বিতর্ক। বিপিএল কনসার্ট নিয়ে বিতর্ক, টিকিট নিয়ে বিশৃঙ্খলা, বিসিবিতে সমন্বয়হীনতার অভাব, স্ট্যান্ডিং কমিটি করতে না পারা, সব মিলে ব্যর্থতার পাল্লায় ভারী হচ্ছে দিন দিন। গুঞ্জন আছে এর আগেও স্বাধীনভাবে কাজ করতে না পারায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ফাহিম। মতবিরোধের সেই রেশ কাটেনি এখনো। আপনি মানে কোনো পদত্যাগপত্র ইস্যু করেন নাই, শুধু আপনার না একটা মন্তব্য করেছিলেন আমার সামনে, অনেক লোকজনের সামনে, যেটা করা উচিত হয়নি। আমাকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পদটা তো করে আছি, সেটা আমি আগে করেছি, সেটা যে কোনো সময় হতে পারে, এরকম কিছু একটা বলেছি আর কি। তবে শেষ বিকেলে বিসিবি সভাপতি বিষয়টি মিটে যাওয়ার কথা জানালেন। মনে ক্ষোভ থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন ফাহিম। সিলেটে এসে মাঠ পরিদর্শন করেছেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব দায়িত্ব পালনে নিষ্ঠাবান। একটা উদ্দেশ্য নিয়ে যেখানে আসা, এটা তো শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সেটা সে কারণে এখানে আসা না। সো যেভাবে দেখতে চাই, যেভাবে কাজ হলে সামনে ছবিটা সুন্দর হবে, সেভাবে যদি হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেভাবে না হলে তো অবজারভেশন থাকবেই। ব্যাপারটা সেখানে আসলে বিসিবি নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। মাঠের বাইরের কর্মকাণ্ডে অস্বস্তিতে টাইগার ক্রিকেট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত 16 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, মুক্তিযুদ্ধের যার যা অবদান এবার পাঠ্য বইয়ে সেটিই থাকছে। স্বনামখ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, তারা যেমন ছিলেন তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26 এবং 27 তারিখে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার ওপর পতিত সরকারের বর্বরচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরব গাথা নামে একটি প্রবন্ধের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে আছে। সেটা আমাদের এই জুলাই বিপ্লব কে কেন্দ্র করে যে লেখাটি হয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে। গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে ছাত্র জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে। এই শহীদদের বীরগাথা প্লাস যারা এখন জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলা গল্প আকারে ছোট ছোট আকারে তুলে ধরা, যারা হাসপাতালে ভর্তি আছে, যে সকল শহীদ, যেমন যে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, যে দেশপ্রেমের যে অসাধারণ কিছু উদাহরণ আছে বাচ্চাদের। আগামী বছর পাঠ্য বইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।